আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আমাদের আজকের আলোচনায় আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। ঈদের তো শুভেচ্ছা সকালেও দুপুরবেলাও জানিয়েছি, বিকেলবেলা আপনারা জানাতে এলাম যে গতকালকে আমাদের এনএসএ অজিত দোভাল তিনি তারেক রহমানকে যে ফোনটি করেছিলেন, সেই ফোনের পর কি কি ঘটনা ঘটেছে। আজকে সকালবেলা 10টা সাড়ে 10টা নাগাদ মির্জা ফখরুল গিয়েছিলেন যমুনাতে একটা ফুলের তোড়া নিয়ে, মানে বুকে নিয়ে তিনি গিয়েছিলেন ঈদের শুভেচ্ছা জানাতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করেছেন এবং প্রীতি ভালোবাসার কথা বলেছেন। বলার পর তিনি মিষ্টি মিষ্টি করে একটা ছোট্ট বার্তা দিয়েছেন। বার্তাটা হচ্ছে যে আপনি যে কথাটা বলেছেন না, এই কথাগুলো আপনি আর বলবেন না। আপনি এক কাজ করুন, আপনি মিডিয়াকে ডেকে আপনি তাদেরকে বলুন যে আপনার যে কথাগুলো আপনি বলেছিলেন আওয়ামী লীগ সম্পর্কে, সেই কথাগুলো আপনার ব্যক্তিগত মতামত, এটা দলের মতামত নয়। আপনি আমাদেরকে বিপদে ফেলে দিয়েছেন এই কথাটা বলে, কারণ আমাকে চারদিক ম্যানেজ করে কাজ করতে হচ্ছে। আপনার মতো একটা সিনিয়র নেতা, বর্ষিয়ার নেতা যদি এই ধরনের বেফাঁস মন্তব্য করেন, তাহলে পরে আমার পক্ষে দেশ চালানো খুব মুশকিল হয়ে যাবে। বেশ ভদ্র ভাষায় যাকে বলা হয় ধুনে দিয়েছেন মির্জা ফখরুলকে। এখন কালকে যা ঝাড় খেয়েছেন, ঝাড় খাওয়ার পর এখন তার মাথা খারাপ হয়ে গেছে তারেক রহমানের। কারণ তারেক রহমান বুঝতে পারছেন যে ভারতবর্ষ কিন্তু বেশি দিন অপেক্ষা করবে না। ভারতবর্ষ কিন্তু খুব টাইট নজর রাখছে, আর এই সমস্ত ব্যাপারগুলোতে প্রত্যেক কটা নোট নিচ্ছে। এদিকে আপনাদের ওখানে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আপনাদের যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তিনি নাকি জয়শঙ্করের সঙ্গে দেখা করবেন। কিন্তু হিন্দুস্তান টাইমস আজকে লিখেছে, এবং আমার কাছেও খবর আছে, যে জয়শঙ্করজি এখনো পর্যন্ত কোনো টাইম কনফার্ম করেননি। তিনি কিন্তু একবারও বলেননি যে আমি দেখা করব না বা আমি দেখা করব, এ কথা তিনি একবারও বলেননি। ফলে এই যে খবরগুলো রটে বেড়াচ্ছে, তিনি আছেন এখন নিউ ইয়র্কে, তার ইচ্ছে হচ্ছে দিল্লি হয়ে ঢাকায় ফিরে আসা। সেটা তিনি ঢাকাকে জানিয়েছেন, মানে তারেক রহমানকে জানিয়েছেন। দিল্লিতে তার কাউন্টার পার্ট, তার সঙ্গে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি, তার সঙ্গে কথাবার্তা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী হলে কি হবে, জয়শঙ্করের সঙ্গে তার ডাইরেক্ট কথা বলতে পারবেন না, আমাদের বিক্রম মিস্ত্রি অবধি পৌঁছাতে হবে, নইলে পরে রণদীপ জয়সওয়াল, এই দুজনই আছে পররাষ্ট্র বিষয়ক ব্যাপারে যদি কথা বলতে হয় তাদের সঙ্গে কথা বলতে হবে। উনি বিক্রম মিস্ত্রির সঙ্গে কথা বলেছেন। আর বিক্রম মিস্ত্রি তাকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন এখন সাহেব ব্যস্ত আছেন, সাহেব কখন টাইম দেবেন, যদি টাইম আদৌ দেন তাহলে আপনাকে জানিয়ে দেওয়া হবে। ফলে এই যে একটা আপনাদের দেশে একটা রটে বেড়াচ্ছে যে বহুদিন চেষ্টা করে ইউনূসের লোক পারল না, হঠাৎ করে বিএনপির লোক এসে জয়শঙ্করের সঙ্গে দেখা পাওয়ার সুযোগ পেয়ে গেল, এটা কিন্তু নয়। জয়শঙ্করজি এখন প্রচণ্ড ব্যস্ত, বিশেষ করে এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে এবং তেল জোগাড় করা নিয়ে। ভারতের কাছে তেল হয়ে গেছে একটা বড় চাপের বিষয়। এখন তেল জোগাড় করতে হয় ভারতবর্ষকে। তেল জোগাড় না করতে পারলে ভারতবর্ষে তেলের যোগানটা কমবে। আমি গতকালকে বলেছিলাম না যে আমাদের নিজেদের লাগের 1,50,00,000 ব্যারেল পার ডে,
একটা ব্যারেলে বোধহয় 362 না কত লিটার বোধহয় একটা তেল থাকে, এরকম একটা হিসেব আছে। কম বেশি হতে পারে, আমি ভুলও হতে পারি, একটু দেখে নেবেন আপনারা। তো সেই তেল 140 কোটি দেশের লোকের সেই তেল মানে জোগাড় করা, এটা একটা মানে হিউজ টাস্ক। তো তাকে সেই কাজটা করতে হচ্ছে, মোদিজিও সেই কাজ করে যাচ্ছেন। ফলে এখন এই ঠুনকো বিষয় নিয়ে কথা বলার মতো সময় জয়শঙ্করজির কাছে নেই। হয়তো জয়শঙ্করজির সঙ্গে এবারে দেখা নাও হতে পারে, তবে এটা খলিলুর রহমানকে বলে দেওয়া হয়েছে, আপনি অপেক্ষা করুন, যদি সবুজ সংকেত পান তাহলে পরে এখানে আসবেন, নইলে আপনি আপনার নিজস্ব গন্তব্যে যেখানে যাওয়ার আপনি চলে যাবেন। এটা হচ্ছে ভারতের পক্ষ থেকে বলা। আর একটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের ব্যাপারে যে সিদ্ধান্ত যেটা ভারত নিয়েছে, আওয়ামী লীগের ব্যাপারে যে আওয়ামী লীগকে ধীরে 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 পুনঃস্থাপিত করা হবে, সেটা তারেক রহমানকে কালকে আরেকবার মনে করিয়ে দিয়েছেন আমাদের অজিত দোভাল। অজিত দোভাল বলে দিয়েছেন যে কথা হয়েছিল এবং যেটা যে 10টি পয়েন্টের উপরে স্বাক্ষরাদি হয়েছিল, তাতে কিন্তু একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল। আপনি সেই সময়টা পার করে গেছেন, ক্ষমতায় বসার পর 1 মাস পেরিয়ে গেছে, এখনো আপনি বলছেন আরো 2 মাস 3 মাস সময় লাগবে। তার মধ্যে আপনার একজন বর্ষিয়ান নেতা তিনি এরকম আলটপকা মন্তব্য করে আমাদেরকে আরো বিভ্রান্ত করছেন। ফলে আপনাকে নিশ্চিত করতে হবে যে আওয়ামী লীগ এই তার ওপর থেকে যত মামলা টামলা, আওয়ামী লীগ সমর্থকদের যে মামলা টামলা আছে সেগুলোকে আপনি তুলে নেবেন। আপনি লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিল্পী যত আছে তাদেরকে মামলা মুক্ত করবেন। শেখ হাসিনার ব্যাপারে মামলা যেগুলো আছে সেগুলো আইসিসি থেকে তুলে নেবেন। তাকে রাজনৈতিক একটা পরিবেশ, সুস্থ পরিবেশ তৈরি করে দেবেন রাজনীতি করার জন্য, সেটা আপনি করবেন। সেগুলো যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, আপনি ভারতের থেকে কোনো রকম আশা করবেন না। আপনি এই যে চিঠি দিয়েছেন না, যে ভারতকে মানে অনুরোধ করছি এই পাঠান, ওই পাঠান, সেই পাঠান, ভারতের দিক দিয়ে কোনো আশা করবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের এখানে খাদ্যপণ্য আছে, কিন্তু এখানে পাঠানোর ব্যাপারে আমাদের এখানে একটা বিরূপ একটা প্রতিক্রিয়া আছে। ফলে দেশের যে বিরূপ প্রতিক্রিয়া, সেটাকে কিন্তু আমাদের মান্যতা দিতে হবে। আপনারা চাইছেন ঠিক আছে, আমরা মানাও করছি না, কিন্তু দেশের মানুষের আবেগকে উপেক্ষা করে আমরা এমন কিছু করব না যেখানে দেশ বিপদে পড়তে পারে। কারণ বিজেপি জানে সামনে নির্বাচন, 5টি রাজ্যের নির্বাচন এবং একটি পুদুচেরি এবং কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে নির্বাচন। সেটা হচ্ছে 9 তারিখে পুদুচেরি আছে, তারপরে হচ্ছে 23 তারিখ হচ্ছে সাউথের গুলো আছে, আর 29 তারিখ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সহ আর 2টো রাজ্যের মধ্যে আছে। তাই এই ইলেকশনে যাতে এর কোনো প্রভাব না পড়ে, মানে এই বাংলাদেশ সম্পর্কিত কোনো কারণে যাতে প্রভাব না পড়ে, তার জন্যে কিন্তু ভারত সতর্ক হয়ে রয়েছে যে তেল এবং খাদ্য পানীয় বন্ধ করার, মানে খাদ্য এবং পণ্য বন্ধ করা না চালু রাখা, সেই ব্যাপারটা নির্ভর করছে আমাদের এখানে ভোটের ওপর। এখন ভবিষ্যৎ কি বলবে আমি জানি না, আমি তো গণৎকার নই, আর আমি আগাম কোনো খবর পাই না। এমনও হতে পারে যাচ্ছে, এমনও হতে পারে যাচ্ছে না, সব কিছুই হতে পারে। কিন্তু আমার যতদূর মনে হয় এখন বোধহয় ভোটটা অবধি একটু থমকে যাবে, আমার মনে হয়। তারপর হয়তো স্বাভাবিকভাবে হয়তো যেতে পারে। তো আপনারাও সামনের দিকে তাকিয়ে থাকুন। সবাইকে আবার ঈদের শুভেচ্ছা। সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আমরা একটা বিষয় বুঝতে চেষ্টা করব। আমরা বিভিন্ন বিষয় জ্ঞান শেয়ার করি বা অভিজ্ঞতা শেয়ার করি বা তথ্য শেয়ার করি। এই মুহূর্তে একটি আন্তর্জাতিক প্রসঙ্গে তথ্য শেয়ার করতে চাই এবং আমরা বুঝতে চাই কেন মধ্যপ্রাচ্যে সামরিক সরঞ্জামাদিতে
আমেরিকার বিকল্প হয়ে উঠতে পারে ভারত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেমন সারা পৃথিবীর ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছিল, আজ ঠিক তেমনি এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্য। কিন্তু এই বদল কি কেবল যুদ্ধের ধ্বংসলীলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে নানা রকম ভূ রাজনৈতিক সমীকরণ? এই নানা ভূ রাজনৈতিক সমীকরণের মধ্যে জ্বালানি তেল বাণিজ্য আছে, জ্বালানি তেল আছে, সামরিক সরঞ্জামাদি আছে। এই যে দেশে দেশে পৃথিবীর যুদ্ধের পেছনের অন্যতম একটি নানা কারণের মধ্যে একটি কারণ সমরাস্ত্র। সেই সমরাস্ত্র হাত বদলের চিত্র আমরা এই মুহূর্তে বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে সমরাস্ত্র, মার্কিন সমরাস্ত্র কিংবা চাইনিজ সমরাস্ত্রের যে একটা সমারোহ, সেখানে কি ভারত ভাগ বসাতে যাচ্ছে বা ভাগ বসাতে পারে এমন একটি সম্ভাবনায় আমরা বুঝবার চেষ্টা করছি। আমেরিকা, যাকে আমরা কয়েক দশক ধরে বিশ্বের একমাত্র সুপার পাওয়ার হিসেবে চিনে এসেছি, সেই আমেরিকার ভাবমূর্তি আজ মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে প্রচণ্ড ধাক্কা খেয়েছে। আর ঠিক এই সুযোগটি নিতে চাইছে ভারত। আজ আমরা একটু খুঁটিনাটি বিশ্লেষণ করে দেখব যে কেন মধ্যপ্রাচ্যে আমেরিকার বিকল্প হয়ে উঠতে পারে ভারত, কেন দিল্লি এখন পৌষ মাস দেখছে। সম্প্রতি ইরান আমেরিকার সংঘাত কেবল দুটি দেশের লড়াই নয়, এটি বিশ্ব রাজনীতির খোল নলচে বদলে দিচ্ছে। সুপার পাওয়ার হিসেবে আমেরিকার যে ইমেজ ছিল তা আজ বড়সড় প্রশ্নের মুখে। মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, তারা বুঝতে পারছে যে তাদের এতদিনের প্রতিরক্ষা কৌশলে কোথাও একটা বড় ভুল ছিল। গত 28 ফেব্রুয়ারি ইরানের মাটিতে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলা তেহরান সহ একাধিক অঞ্চলকে তছনছ করে দিয়েছে। এমনকি এই হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। এর জবাবে ইরান দমে থাকেনি। তারা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা আমেরিকার সেনাঘাঁটি ও ইসরায়েলে পাল্টা আক্রমণ চালিয়েছে। আর এই ডামাডোলে কুয়েত, বাহরাইন, ওমান থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত এলাকাগুলো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আগুনে পুড়ছে। গত 20 দিনের এই বিভীষিকা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মনে একটা কথা গেঁথে দিয়েছে, আমেরিকার ওপর আর অন্ধভাবে ভরসা করা যায় না। যুদ্ধের আগুন যখন এক পক্ষকে পোড়ায়, অন্য পক্ষের জন্য তা সুযোগের দরজা খুলে দেয়। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতিতে নয়াদিল্লি এখন মিশন মোডে কাজ করছে। ভারতের লক্ষ্য খুব পরিষ্কার, বর্তমান অর্থবর্ষে প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণের খরচ বাড়িয়ে 1.75 লক্ষ কোটি টাকা করা, অর্থাৎ 2.25 লক্ষ কোটি টাকা। এখানেই শেষ নয়, 2029 সালের মধ্যে ভারত এই লক্ষ্যমাত্রাকে 3 লক্ষ কোটি টাকায় নিয়ে যেতে চায়। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একটি অনুষ্ঠানে অত্যন্ত জোরালোভাবে জানিয়েছেন যে ভারত আগামী কয়েক বছরের মধ্যে দেশীয় ড্রোন উৎপাদনের একটি বৈশ্বিক কেন্দ্র বা গ্লোবাল হাব হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বন্ধুরা, তথ্যের দিকে তাকালে আপনারা অবাক হবেন। 2014-15 সালে যে ভারত আত্মনির্ভর ভারত অভিযানে ভারত মাত্র 46,429 কোটির প্রতিরক্ষা সরঞ্জাম নিজেরা তৈরি করেছিল, সেটা ঠিক এক দশক পরে এসে যদি দেখেন 2023-24 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 1,27,434 কোটি টাকা। আর 2024-25 সালে এই অঙ্কটা পৌঁছেছে 1.54 লক্ষ কোটিতে, অর্থাৎ 1.5 লক্ষ কোটি টাকায় উন্নীত হয়েছে। অর্থাৎ এক দশকের ব্যবধানে ভারত তার প্রতিরক্ষা উৎপাদন প্রায় 4 গুণ বাড়িয়েছে। এই প্রতিরক্ষা উৎপাদন বা প্রতিরক্ষা সরঞ্জাম যে ভারত শুধু নিজেদের জন্য বানাচ্ছে তা নয়, ভারত এখন অস্ত্র রপ্তানিতেও বড় শক্তি। 2014 সালে ভারতের প্রতিরক্ষা রপ্তানি ছিল মাত্র 1,000 কোটি টাকার, অথচ গত অর্থবর্ষে তা দাঁড়িয়েছে 23,622 কোটি টাকায়। এই যে অবিশ্বাস্য পরিবর্তন, এটাই ভারতের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো যখন দেখছে যে আমেরিকার সুরক্ষা ছত্রছায়া এখন আর আগের মতো নিশ্ছিদ্র নয়, তখন তারা বিকল্প খুঁজতে শুরু করেছে।
আর ঠিক এখানে ভারতের জন্য সুযোগ তৈরি হয়েছে। ইরান আমেরিকা যুদ্ধ যখন থামবে তখন সৌদি আরব বা কুয়েতের মতো দেশগুলো নিশ্চিতভাবেই তাদের প্রতিরক্ষা বাজেট বহুগুণ বাড়াবে। তারা চাইবে তাদের অস্ত্রের ভাণ্ডারে নতুন যুদ্ধবিমান, রণতরী, ড্রোন এবং মিসাইল ধ্বংসী ব্যবস্থা মজুত করতে। ভারত ঠিক এই চাহিদাই পূরণ করতে চাইছে। এখন প্রশ্ন উঠতে পারে, কেন এই দেশগুলো ভারতকে বেছে নেবে? এর দুটি প্রধান কারণ আছে। প্রথমত, ভারতের অস্ত্র সরঞ্জাম বিশ্বমানের, অথচ সাশ্রয়ী বা কম দামে কেনা যায়। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো, মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশের সঙ্গেই ভারতের কূটনৈতিক সম্পর্ক এখন ঐতিহাসিকভাবে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত কয়েক বছরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের সঙ্গে যে কৌশলগত বন্ধুত্ব তৈরি হয়েছে তা আগে কখনো ছিল না। একদিকে ভারত ইরানের সঙ্গে চাবাহার বন্দর নিয়ে কাজ করছে, অন্যদিকে ইসরায়েল ও আরব দেশগুলোর সঙ্গেও সমদূরত্ব বজায় রেখে সুসম্পর্ক রাখছে। এই ভারসাম্যপূর্ণ নীতি ভারতকে মধ্যপ্রাচ্যে আমেরিকার একটি নির্ভরযোগ্য বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করছে। একটি কথা পরিষ্কার যে ভারত কেবল যুদ্ধের সুযোগ নিচ্ছে না, বরং নিজেদের সক্ষমতাকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে বিশ্ব এখন ভারতের দিকে তাকাতে বাধ্য হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের রণহুঙ্কার বা মধ্যপ্রাচ্যের অস্থিরতা যাই হোক না কেন, দিল্লি এখন তৈরি। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ও রপ্তানির যে লক্ষ্যমাত্রা সরকার নিয়েছে তা সফল হলে ভারত কেবল অর্থনৈতিকভাবে লাভবান হবে না, বরং বিশ্ব রাজনীতিতে কিংমেকার হয়ে উঠবে। তবে চ্যালেঞ্জও আছে। বিশ্ববাজারে প্রবল প্রতিযোগিতা এবং প্রযুক্তি দ্রুত পরিবর্তনশীল। এই সব সামলে ভারত কত দ্রুত মধ্যপ্রাচ্যের এই শূন্যস্থান পূরণ করতে পারে সেটাই এখন দেখার বিষয়। নিশ্চয়ই সামনে অনেক কিছু দেখা যাবে, আমরা সেগুলো নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।